সকাল সকাল আজকে চলে আসলাম আমি একদম রুটি বানাতে, কারণ এখন রুটি বানিয়ে খেয়ে তারপর কিন্তু যাব আমরা সবাই জমিতে। বাবা অলরেডি আমার চলে গেছে জমিতে করলা তুলতে, আর এখন সকাল বাজে 9টা। তো সকাল 9টা বাজে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু চা বা কোনো কিছুই খাইনি, শুধু একটুখানি গরম জল খেয়েছিলাম। আমার একটু সমস্যা চলছে পেটের, তো সেই জন্য সকালে একটুখানি গরম জল খেয়েছিলাম, আর এখনও পর্যন্ত আমি কোনো কিচ্ছু খাইনি। তো 9টা সাড়ে 9টা যখন বাজে, পেটের খিদায় পেটটা তো চুচু করছে। তো সকালবেলা আগে উঠলাম, উঠে মানে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে বিছানাপত্র তুলে সব কিছু করে তারপর আসলাম এই রুটি বানাতে। তো বাবা বলছে জমিতে যেতে, তো আমি বলছি আমি এখন কিছু না খেয়ে জমিতে যেতে পারবো না, কারণ আমার খুব খিদে পেয়েছে। কথা বলতে বলতে দেখো রুটি কিন্তু অলরেডি হয়েই গেছে, আমি ঢেকে দিয়েছিলাম তো। আর এটা হচ্ছে প্রথম দিয়েছি যেহেতু, তো এটাকে তুলতে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে। প্রথমবার দিয়েছিলাম তো কড়াইতে, তো কড়াইটা ঠিকভাবে গরম হয়নি, সেজন্য এটা লেগে লেগে উঠছে। তো লেগে লেগে উঠছে, এটাকে তুলতে তবুও আমি উঠিয়ে নেব, কষ্ট করে হলেও উঠিয়ে নেব, কিন্তু নেক্সট বারেরটা ভালো হবে। তো এই যে দেখো উঠেই গেল, কিন্তু এখন উঠে গেল, তবুও কিন্তু অনেকটা জায়গায় মানে একটু একটু ছেঁড়া ছেঁড়া ভাব হয়েছে, কত জায়গায় লেগে লেগে ছিল। আর গোলা রুটিটা বানানো শিখেছি কিন্তু আমি মায়ের কাছ থেকে, মাকে দেখতাম যে মা কিভাবে বানাচ্ছে। তো আর আমার এই রুটিটা বানানোর অনেক শখ ছিল, যে এটা কিভাবে বানায়, এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে বানায়। তো শখ থাকার কারণে আমি দেখে দেখেই শিখে নিয়েছি। তো এখন বুঝতে পারি মোটামুটি যে কিভাবে বানালে কতটা ভালো হবে, আর কতটা ভালো করে বানানোর চেষ্টা করলে কতটা ভালো হবে। তো আগের থেকে এখন অনেকটাই ভালো হয়, আমি মনে করি এভাবে রুটিটা বানালে খুবই ভালো। তো যাই হোক, নেক্সট বারটা দিয়ে আমি আগেরটা একটুখানি খেয়ে টেস্ট করলাম যে ওটা প্রথম দিয়েছিলাম লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, সব কিছুই ঠিক আছে রুটিটার। আর দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণ আটা গুলিয়েছি এখানে রুটি বানানোর জন্য, কিন্তু কি আর করার, সবটা আমি বানাতে পারবো না এখন। তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে তারপর ছুটতে হবে জমিতে, কারণ করলার অর্ডার এসেছে, করলাটা তুলতে হবে আজকে। আর করলাটা তুলতে না পারলে মানে তাড়াতাড়ি 1 ঘন্টার ভেতরে তুলতে না পারলে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে, করলাটা একটু শুকিয়ে যাবে এখন। তো সেই জন্য তাড়াতাড়ি তুলতে হবে। দেখো কয়েকটা রুটি তাড়াতাড়ি করে বানিয়ে, আমি তো কিছুই খাইনি, তো মা একটু চা বানালো, এই চা দিয়ে এখন রুটিটা খেয়ে তারপর যাব হচ্ছে জমিতে। তো এই তো আমি একটুখানি চা খাচ্ছি, মাও একটু খাচ্ছে, দুজনে মিলে খেয়ে তারপর যাব। বাবা তো সকালবেলা চিড়ে মিড়ে অনেক কিছু খেয়েছিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা আমি আর মা দেখো যাচ্ছি এখন জমিতে। আমার বাবা কিন্তু চলে গেছে অলরেডি করলা তুলতে। তো আমি একটু আগে রুটি বানালাম, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে এখন যাচ্ছি। হঠাৎ করেই করলার অর্ডার এসেছে, আর আজকে আমরা প্রথম করলা তুলব। এতদিনে কিন্তু অন্য বছর হলে অর্ধেক করলা তোলা হয়ে যেত না গো মা, মোটামুটি প্রায় জমি শেষ হয়ে যেত এতদিনে। অন্য সময় হলে মানে অন্য বছর হলে, এবছর যেহেতু বন্যা হয়েছে সেজন্য এবছর এই যে আজকে হচ্ছে প্রথম করলা তোলা। তো যাচ্ছি, তোমাদেরকে দেখাবো আমরা কতগুলো করলা তুলি। চলো যাই, চলো মা তাড়াতাড়ি। কথা বলতে বলতে কিন্তু জমিতে চলেও এসেছি। এই হলো আমাদের করলার জমি। আর আজকের আকাশটা একটু একটু মেঘলা আর অনেকটা পরিমাণ রোদ। তো দেখো আকাশটার কথা আর কি বলবো, আকাশটার জন্য আমাদের করলার জমিটা দেখতে কতটা সুন্দর লাগছে। একদম সামনের থেকে কিন্তু লালচে লালচে কীরকম একটা হয়ে গেছে গাছগুলো। আর সব থেকে বড় কথা কি জানো, এই করলার জমিতে আমার বাবা বারবার বলে যে হাত দিয়ে ইসে করে উল্টে পাল্টে গাছগুলো দেখে করলা তুলিস, কারণ পা দিয়ে ইসে করলে অনেক ফুল পড়ে যায়, করলার ছোট্ট ছোট্ট কড়াগুলো নষ্ট হয়ে যায়। আর আমি প্রতিবারই একই কথা বলি যে আমার হাত দিয়ে দেখতে প্রচণ্ড ঘৃণা লাগে, কারণ এই জানো তো কতটা করলা জমিতে হচ্ছে গিয়ে কুকুরগুলো যে এত পরিমাণ অসভ্য কি আর বলবো। এই যে করলা জমিতে কি বলে ধানের খ্যার দিয়ে যে ঝাঁপ দেওয়া হয়েছে, তো মানে বিছানা দেওয়া হয়েছে যাতে করলাগুলো নষ্ট না হয়। আর এই করলা গাছটা মানে কি বলে, যতদিন না ঠিকঠাকভাবে এখন ওই যে যেরকম ফাঁকা জায়গাগুলো আছে এগুলোর মধ্যে বা ভেতর দিকে কুকুর পায়খানা করে রাখে, তো সেই জন্য আমার হাত দিয়ে ইসে করে মানে কি বলে ছিঁড়তে খুবই ঘৃণা লাগে। সেই জন্য আমি করলা ছিঁড়ে প্রায় দিনই আমি বাড়িতে গিয়ে স্নান করি। আর আমি খুব হিসেব করে করলা জমিতে পা দিই, যেন আমার কোনোভাবেই কোনো কিছু না লাগে। আর আমার প্রচণ্ড পরিমাণ গাটা ঘিন ঘিন করে এই সমস্ত জিনিসের জন্য। তো দেখো আমি, মা, বাবা আর
আমরা তিনজনে কিন্তু করলা তুলছি। আর ওই যে দূরে দেখো আমার কাকা ঠাম্মা গেল শাক তুলতে, তো কাকা আর ওখানে বোন আছে, ওরা দুজনে তুলছে করলা ওদের জমিতে। তারপরে মাঝখানের জমিটা আমাদের, আবার মাঝখানের জমিটা কালকে তোলা হবে। আর সব থেকে বড় জিনিস কি জানো তো, এই করলার জমিতে রসুন গাছগুলো থাকলে এতটা পরিমাণ সুবিধে হয় করলা তুলতে, কি আর বলবো, যাদের আছে একমাত্র তারাই জানে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের করলা তোলাও হয়ে গেল। বাবা যেহেতু গামছা নেয়নি, তো মাথায় দেওয়ার জন্য এই ছোট্ট ব্যাগটাই দিল মাথার মধ্যে। তো এই ব্যাগটা দিয়ে এখন বাবা নিয়ে যাবে করলাটা ওই যে ওই দিকে কাকার জমিটা পার করে, দেখো ওই যে কাকাও যাচ্ছে, তো ওই দিক দিয়ে পার হয়ে যাবে, ওখানেই করলার কাঁটা লাগিয়েছে। তো এবার আমাদের করলা এদিকটাতেই দেওয়া হবে। গত বছর বা গত 3 বছর ধরে বাড়ির পাশেই দেওয়া হতো, তো এবছর এদিকেই দেওয়া হবে। বাড়ির পাশে এখন আর কাঁটা লাগাচ্ছে না। যাই হোক যা হোক, তো এখান থেকে করলা নিয়ে যাবে। আর এই তো দেখো করলার জমি আমাদের, এটা কালকে তোলা হবে, এই জমিটা যেটা দিয়ে বাবা এখন যাচ্ছে। তো এতগুলো করলা উঠিয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে কিন্তু সকালে রুটি বানানোর বাসনপত্র সব কিছু রয়ে গেছিলো, তো এগুলোকে ধুয়ে মেজে এখন পরিষ্কার করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 মতন বেজে গেছে। আর দেখো আমি কিন্তু সবটা রুটি বানাতে পারিনি, দু একটা কি মোট 7টা রুটি বানিয়েছিলাম, আর বাকি আরও 3-4টে হতো, তো সময়ের অভাবে আর বানানো হয়নি। বাবা চোখে দেখে না, ঠিকঠাকভাবে করলা তুলতে পারে না, জমিতে না গেলেও হয় না। তো যাই হোক, বাড়িতে এসে বাসনগুলো আগে মেজে নিচ্ছি। বাসন মাজতে মাজতে দেখো আমার গামলাটা কিন্তু জল দিয়ে ভর্তি হয়ে গেল। আর মা যেন ঘর থেকে কি বলছিল একটা, মা এখন বসাবে হচ্ছে রান্না। আর অনেকক্ষণ হয়েছে আমি কারেন্টের জন্য অপেক্ষা করছিলাম, কারেন্ট নেই বলে। আর এই পাথরগুলো ভাবছো তো সবাই কি করবে, পাথরগুলো দিয়ে কলপারে এখানে পাথরগুলো রেখেছে, সত্যি অসুবিধাই হচ্ছে জায়গাটার জন্য, খুবই অসুবিধা হচ্ছে। এই পাথরগুলো দিয়ে হচ্ছে আমাদের যে ঘরে ওঠা সিঁড়ির সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ঢালাই করবে। আর এই পাথরগুলো সব বন্যার পলি মাটি কাদা দিয়ে একসার হয়ে গেছিলো, সেই জন্য বাবা এগুলোকে আলাদা করে তুলে এনে এই জায়গাটায় রেখেছে, যেন আমাদের সব সময় জলের ব্যবহারে ওই পাথরগুলোতে জল দিয়ে পাথরের পলি মাটিটা চলে গেলে তাহলে পাথরটা দিয়ে কাজ করতে সুবিধা হবে। সেই জন্য পাথরটাকে এখানে রেখেছে, যেন পাথরটা কাজে কর্মে জলের ব্যবহারে সবসময় পাথরটা ধোয়া হয়ে যায়। তো পাথরটা ধোয়া হয়ে গেলে পাথরটা পরিষ্কার হয়ে যাবে। যা বাসনপত্র ধুয়ে মেজে সব কিছু দিয়ে এসে তারপর আসলাম এই ঘরটাতে। এই ঘরটা অনেকটা এলোমেলো হয়ে আছে, তো ঘরটাকে আজকে গোছাবো আমি। গুছিয়ে তারপর এখানে রান্নাঘরে কিছু বাড়তি বালতি বা কি বলে ড্রাম ওগুলো আছে, তো ওগুলোকে এনে আমি এই জায়গাটাতে রাখবো, সেজন্য গোছাচ্ছি। আর এই আমার হাতের প্লাস্টিক ব্যাগটাতে, এটার মধ্যে আছে দাদার কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র, এগুলোকে আমি একটু তুলে আলাদা সাইডে রাখবো। আর এই ঘরের জামা কাপড়ের অবস্থা কি আর বলবো, কিছুই বলার মতো নেই, যা তা অবস্থা হয়ে রয়েছে কদিন থেকেই। একদমই গোছানোর সময় পাচ্ছি না ঠিকঠাকভাবে। সময় ঠিকই পাচ্ছি, কিন্তু ওই যে আলসেমি স্বভাব যাকে বলে, তো সময় ঠিকই আছে। লেপটাও রোদ্রে দিয়ে তুলে রেখেছি যে ট্রাঙ্কে ভরবো, কিন্তু সেই সময়টা নেই আমাদের কাছে। এতটা অলসতা মানে জড়িয়ে গেছে না, কি আর বলবো। এতটা অলস হয়তো ছিলাম না, নতুন করে হয়েছি এতটা অলস। তো যাই হোক, দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর এই হলো আলনার সাইডটা, এদিকটাও আমি ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এই যে দেখো বালিশ, এই দুটোও কিন্তু আমি মানে ট্রাঙ্কে তোলার জন্যই রেখেছিলাম, কিন্তু ট্রাঙ্কে তোলার সময় আর আমার হয়নি, সেই জন্য এগুলো আলনাতেই তোলা ছিল। তো এগুলোকে নামিয়ে এখন আলাদা করে রাখবো, কালকে হয়তো এগুলোকে ট্রাঙ্কে ভরে দেবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এই জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা অর্ধেকটা ঝাড়ু দিয়ে রেখেছি, তো এগুলো গোছানো হয়ে গেলে গিয়ে স্নান করে ঠাকুর পূজাটা দিতে হবে। তবু অনেক বেলা হয়ে যাচ্ছে, এখন একটা দেড়টার মতন বাজে। তো এই 1-1:30 বাজে, তবুও আজকে অনেকটা লেট হয়ে যাবে। যেই না আমি একটু ফ্রি হব, মানে বসবো, সকালে তো ভাত খাইনি, তো ভাত খেয়ে যেই না বসবো, এমনি একজন আসবে সেলাই করতে, তো উনি বিয়েবাড়িতে যাবে, সেজন্য অনেকটাই আরও লেট হয়ে যাবে। তো ওনার সেলাইগুলো করতে করতে অনেকটা পরিমাণ লেট হবে, তার জন্য স্নান করে ঠাকুর পূজা দিতেও আজকে আমার অনেক লেট হয়ে যাবে। এই যে হচ্ছে বাবার জামা কাপড়, এগুলো আমি ধুয়ে একদম রেখেছি, কালকে তো তোমরা দেখেছো সবাই, এগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে এগুলোকে তুলে নিয়ে তারপর হচ্ছে এই যে ভাঁজ করে রাখলাম। এবারের মতন শীত শেষ হয়ে গেছে, এখানেই রাখলাম, কারণ ট্রাঙ্কের ভেতরে জায়গা হবে না। তো এগুলো রাফ ইউজের জিনিস, আর এগুলো এখানেই থাকবে। আবার যখন শীত পড়বে ব্যবহার করবে, তখনকে আবার ধুয়ে ব্যবহার করতে পারবে। আর
ট্রাঙ্কে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। আর মায়ের এই সুন্দর শাড়িটা মা সেদিনকে ছিঁড়ে ফেলেছে, জানো তো, মাঝখানটা এমন জায়গাটায় ছিঁড়েছে যে কী আর বলবো। শাড়িটা এত সুন্দর লাগে আমার কাছে, কিন্তু শাড়িটা এমনভাবে ছিঁড়বে আমি ভাবতেও পারিনি। যখন ধুয়ে শাড়িটা মেলছিলাম তখন মাকে বলছিলাম, দেখো শাড়িটা কতটা ছিঁড়ে নিয়েছো। তো দেখো ঘর কিন্তু অলরেডি গোছানো হয়ে গেল। তো এই যে বালিশ আর লেপটা আলাদা করে রাখলাম, ওই সাইডে আরও একটা লেপ আছে। তো এই 2 লেপ আর হচ্ছে বালিশ, এইগুলোকে একসঙ্গে গুছিয়ে রাখতে হবে। তো দেখো সব কিছু হয়ে গেল, এবার যাব কিন্তু আমি ভাত খেতে। আর প্রচণ্ড পরিমাণ খিদে আমার পেয়েছে এখন ভাত খাবো, খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে স্নান করব। রেস্ট আর কোথায় হবে, ওই মেশিন নিয়ে বসতে হবে, সেলাই করতে আসবে। তো করলা আর আলুর ভাজি আর ছিল লাউ দিয়ে মুগ ডাল। আজকে শনিবার আমাদের, আজকে তো নিরামিষ। তো আজকে আমাদের নিরামিষ ভোজন হচ্ছে। মুগ ডাল ছিল, সয়াবিনের তরকারি ছিল, আর ছিল হচ্ছে করলা আলুর ভাজি। তো এগুলো রেডি করে দিয়ে গেছিলাম, মা রান্নাটা করে নিয়েছে আর আমি ওদিককার কাজগুলো শেষ করে নিয়েছি। দেখো একদম কিন্তু খেয়ে দিয়ে স্নান করে ঠাকুর পূজা দিয়ে রীতিমতো অনেকক্ষণ রেস্ট করে তারপর কিন্তু আমি সন্ধেবেলা এসেছি একদম সন্ধে দিতে। তো ঠাকুর পূজা দেওয়ার সময় আর আমি কোনো ভিডিও করতে সময় পাইনি। তো দেখো সন্ধে দিতে এসেছি, প্রদীপ আর ধূপকাঠি আমার জ্বালানো হয়ে গেল। মা বলেছিল ইসে জ্বালাতে, কি বলে, শোভা জ্বালাতে ধূপ দিয়ে, তাহলে সুন্দর হতো। তো সন্ধেবাতিটা দিয়ে দিই আগে। আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। টাটা।